স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না। স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকামুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে। আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন ইসলামের দৃষ্টিতে আমার দায়িত্ব কি? অবস্থা কি? আমি তাদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে পারি কিনা? তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায়, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার। তারা আপনার প্রতি জুলুম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন, এমনটি করা উচিত নয়। কারণ বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবীজি আলাইহিস সালাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয়, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময় দেওয়া, এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো হাল জিজাউল ইহসান ইল্লাল ইহসানের উপর আমল করে, যে কেউ আমার প্রতি ইহসান করেছে আমি ইহসান করবো, এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্ক রক্ষা করা। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরও সম্পর্কটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে, সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে। বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। সাউন্ড বক্স বা হেডফোন, এয়ারফোন বিক্রি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, এটি জায়েজ আছে, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ এটা দিয়ে আপনি শুনবেন, কি শুনবেন সেটা তো আপনার ব্যাপার, বা যিনি কিনবেন তার ব্যাপার। সো এটা কেনা বেচা মৌলিকভাবে কোনো না জায়েজ বিষয় না, কারণ এটা মূলগতভাবে কোনো হারাম কাজের জন্যই ব্যবহার হয়েছে, ব্যাপারটা সেরকম না। রিয়া আসাদ আপনি লিখেছেন, যদি রক্তের কোনো সম্পর্ক না থেকেও কেউ ওমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায়, তবে কি সে হজ কবুল হবে? কারোর সাথে যদি আপনার মাহরামের সম্পর্ক না থাকে, রক্ত সম্পর্ক হলেই শুধু হয় না, আসলে মাহরামের সম্পর্ক থাকলে তিনি আপনার সফর সঙ্গী হয়ে হজ বা ওমরা যেতে পারেন বা সফরে যেতে পারেন। আর শুধু টাকা দিয়ে যদি আপনাকে হজ করার জন্য বা ওমরা করার জন্য কেউ হেল্প করেন, তাহলে সেক্ষেত্রে রক্ত সম্পর্কীয় মাহরাম কোনোটিই হওয়া জরুরি না। যে কোনো ব্যক্তি আপনাকে টাকা দিলে তার টাকা দিয়ে আপনি হজ বা ওমরায় করতে পারবেন। কিন্তু তার সাথে যদি নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে সে লোকটা রক্ত সম্পর্কীয় শুধু না, তিনি আপনার মাহরাম হতে হবে, যার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম একজন আরেক জন্য, সেরকম মানুষকে সঙ্গে নিয়েই হজে শুধুমাত্র যেতে পারবেন। অতএব রক্ত সম্পর্ক নাই এরকম মানুষ, সে আপনার অফিস কলিগ হতে পারে, অন্য কেউ হতে পারে, আপনাকে টাকা দিয়ে সাথে নিয়ে হজে যাবেন, এটি আপনার জন্য জায়েজ হবে না। আপনার সফরটা মাহরাম পুরুষকে সাথে নিয়ে হতে হবে। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50 থেকে বাড়িয়ে 100 করা হচ্ছে, বিষয়টা আপনি সঙ্গত মনে করেন কিনা? বিষয়টা পরিপূর্ণই অসঙ্গত। আমার বিশ্বাস এদেশের আপামর সাধারণ মানুষের মতামত নিলে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে না। এটা নারী বিদ্বেষ থেকে নয়, বরং নারীর প্রতি শুভাকাঙ্ক্ষিতা, নারীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে। বিশেষ করে জুলাই আন্দোলন যেটি হয়েছে কোটার বিরুদ্ধে, সেই কোটা যখন ডাবল করে দেওয়া হয় তখন সেটা সন্দেহাতীতভাবে মেনে নেওয়ার মতো বিষয় হয় না। দ্বিতীয়ত, নারীকে আপনি সংরক্ষিত আসন দেওয়ার মানেই তাকে আপনি দুর্বল মনে করছেন। যদি আপনি মনে করেন নারী পুরুষেরই সমান, তাহলে সেক্ষেত্রে নারী তো পুরুষের সাথে লড়াই করে, নির্বাচন করে, তার যোগ্যতা দেখিয়ে তিনি সংসদে আসার কথা, কিন্তু তার জন্য আপনি কোটা করে দিচ্ছেন, তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো
তাদেরকে আপনি দুর্বল ভাবছেন, তারা পুরুষের সাথে লড়াই করে আসতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পুরুষের সাথে লড়াই করার মতো পরিবেশ নাই, হান নাই, তার নাই। তাহলে সেক্ষেত্রে কতদিন এই কোটা আপনি টেনে যাবেন? এই কোটা যদি নারীর জন্য করেন তাহলে অনেকের জন্য আরও কোটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে সেই কোটার পর আপনি কী করবেন? সেই কোটাও কি আপনি রাখবেন কিনা? আরও বহু কোটাই তো আপনাকে রাখতে হবে। মূলত আমরা তো কোটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ অবস্থান নিচ্ছে, মেধার উপরে আমরা সবাই নির্ভর করতে চাচ্ছি। সবচেয়ে বড় বিষয় যেটি হলো যে পৃথিবীর অন্য যে সমস্ত দেশে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, বেশিরভাগ দেশেই 10% বা 15%, 16-17% এর কাছাকাছি পার্সেন্টেজ আছে সংরক্ষিত আসন। এরকম আপনার প্রায় 1/3 আসন নারীর জন্য সংরক্ষিত রাখা জাতীয় সংসদে, এটার নজির খুবই কম। তো আমাদের দেশে দীর্ঘদিন থেকে এই যে চর্চাটা চলে আসছে, এর ফলে যেটা হয় যে বড় বড় সাহেব, বড় বড় নেতাদের মিসেসদেরকে এমপি বানানোর খাহেশ পূরণ হয়। যারা আসলে সেরকম ক্যাপাবল থাকেন না আইন প্রণয়ন করার ক্ষেত্রে, রাষ্ট্রকে তারা সার্ভ করার মতো তেমন কোনো যোগ্যতা তাদের থাকে না। বিগত সময়ে আমরা দেখেছি যে এই সংরক্ষিত আসনে এমপি হওয়া মহিলাদের অনেকে সংসদে কথা বলছেন, যেটা হাসির পাত্র হয়েছে, এবং একটা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা, বাংলা পড়া লেখা দেখে দেখে পড়ার মতো যোগ্যতাও তাদের অনেকের ছিল না। তো তারা আসলে জাতীয় সংসদে এসে কি করবেন, রাষ্ট্রের জন্য কি দেয়ার আছে তাদের, সেটা বলার অপেক্ষা রাখে না। অথচ সংরক্ষিত আসনের সুবাদে প্রত্যেকটা দল যখন যারা ক্ষমতা আছে তারা তাদের মতো করে, বা যারা যে কোটা পাচ্ছে তারা সে অনুপাতে তাদের মতো করে লোক নির্বাচন করতে পারছে। তো এতে যোগ্য লোকদের উঠে আসার সম্ভাবনা কমে যায়, রাষ্ট্রের টাকা অপচয় হয়, এবং অযোগ্য লোকরা এই সমস্ত চেয়ারগুলোতে বসে যায়। এই জন্য এটার আমরা বিরোধিতা করছি। আমরা মনে করি যে নারীকে এভাবে সম্মান দেওয়া যায় না। নারীকে যদি আপনি সংরক্ষিত আসন 100 না 200টাও দিয়ে দেন, তাতে কি নারীকে সম্মান দিতে পারবেন? আপনি বিগত আমলে আমরা 50টা সংরক্ষিত আসন দেখেছি। সেই সংরক্ষিত আসন থাকার পর কি নারীর নির্যাতন কমে গেছে? নারীর মর্যাদা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে? সংসদের নেত্রী যিনি, তিনি নিজে খোদ নারী হওয়ার পরও, স্পিকার বিরোধী দলের নেত্রী নারী হওয়ার পরও নারীর মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আসলে এভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে না। এটার জন্য দরকার অ্যাওয়ারনেস, এটার জন্য দরকার হলো আমাদের জানাশোনা বাড়ানো, এবং সবচেয়ে বড় কথা হলো যে ধর্মীয় অনুশাসন যদি যথাযথভাবে চর্চা করা হয়, মেনে চলা হয়, তাহলে এমনিতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই জাতীয় যে গ্যাপগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। পশ্চিমারা আমাদেরকে যে সমস্ত থিওরি দেয় অন্ধের মতো, সেগুলোকে মেনে নেওয়ার মতো একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, এই বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল? সেটা কি পূরণ হয়েছে? আমার প্রত্যাশা কি ছিল সেটা তো বড় কথা না। আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি। জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 24-এ ইসলাম ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি, এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি। এর বাইরে বিডিআর হত্যাকাণ্ড, তারপরে শাপলা হত্যাকাণ্ড, এরকম আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকার প্রয়োজন ছিল এবং খুবই প্রাসঙ্গিক ছিল, কিন্তু সেগুলো উল্লেখ হয়নি। এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্যান্য ঘোষণাপত্র বা অন্যান্য সরকারি পেপারস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা, দফা ইত্যাদি থাকে, সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢুকানো কিছু শব্দ, যে শব্দের মায়ের প্যাচে LGBTQ ইত্যাদিকে তারা এদেশে নর্মালাইজ করার চেষ্টা করছে, সেরকম শব্দ এখানেও রয়েছে। অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের প্যাচে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢুকানো হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে জুলাইয়ে এদেশের আপামর সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন, যে জুলাই আন্দোলনে সবাই সামিল হয়েছেন, এবং যেটার সাথে ভিন্নমত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে, সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি। বরং এটি সুস্পষ্ট বিভিন্ন NGO, বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে। ভারতের ব্যাপারে দেশের মানুষ অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারতের যে আমাদের এই দেশটার উপরে, দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন, তাদের যে দাদাগিরি, যেটার কারণে এদেশে ফ্যাসিস্ট এই পর্যন্ত এসেছে, সেটাও এই ঘোষণাপত্রে সেভাবে উল্লেখ হয়নি। তো সব মিলিয়ে এই ঘোষণাপত্র একেবারেই
আপনার চাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডাবাজদের তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে। আল্লাহ তাআলা মাফ করুন। এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আমার মনে হয় যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেলো এই ইন্টারিম গভর্নমেন্ট। আলী আপনি লিখেছেন, ইদানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে সোচ্চার। বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা, থাকলে সেটা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাইরা বাবা মার সম্পদে বোনদের যে হক আছে সেটা তাদেরকে দিয়ে দিবেন, এটা ভাইদের কর্তব্য। এটা যেমন উচিত, ঠিক একইভাবে এও পরিষ্কার হওয়া উচিত যে কোনো সন্তান, তিনি ছেলে হন কিংবা মেয়ে, বাবা মায়ের ভরণ পোষণ দেওয়ার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে, তখন তার উপরে সেটা করা কিন্তু কর্তব্য, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। ধরুন আপনার বাবা একজন গরিব মানুষ, তিনি তার সংসার চালানো বা তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো জোগাড় করা তার জন্য কষ্টকর হয়, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনার উপর তার সেগুলোর ব্যবস্থা করা এটা অবশ্য কর্তব্য, যদি আপনার সে সামর্থ্য থাকে। এখন কোনো মেয়ে যদি মনে করেন এটা ভাইদের কর্তব্য, আমার কর্তব্য না, তো এটা ভুল হবে। ভাইরা থাকলে ভাইদের উপরে বর্তাবে, বোন থাকলে বোনের উপরে বর্তাবে, যদি বোন সামর্থ্যবান থাকেন। হ্যাঁ, বোনের কোনো সামর্থ্য নাই, বোনের কোনো টাকা নাই, পয়সা নাই, যা ছিল সেটা খরচ হয়ে গেছে বা সেটা অন্যদেরকে দেওয়া হয়ে গেছে, তার নিজস্ব কিছু নাই, তাহলে ভিন্ন কথা। সেটা তো ছেলেদের জন্য প্রযোজ্য যদি কোনো ছেলের এরকম অ্যাবিলিটি না থাকে। বাট অ্যাবিলিটি যদি থাকে, তো ধরা যাক যে ওই ভদ্রলোকের 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাহলে 2টা ছেলের জন্য যেমন বাবা মার ভরণ পোষণ দেওয়া কর্তব্য, আনুপাতিক হারে ওই মেয়েটার উপরও বাবার ভরণ পোষণ দেওয়া কর্তব্য, যদি তার সে সামর্থ্য থাকে। এরপরে প্রশ্ন করেছেন, আলেমদের অনেকে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিসের বিরোধিতা করেছেন, বিরোধিতার কারণটা অনেকের কাছে স্পষ্ট নয়। এই অফিস হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে? ইতিমধ্যে তো অফিসের কার্যক্রম শুরুই হয়ে গেছে এবং এটার ব্যাপারে বারবার করেই ওলামা একরাম এবং সচেতন নাগরিকরা যে বিরোধিতা করে আসছেন, সেটির কারণ হলো যে স্থানীয় মূল্যবোধের বিরোধিতা করার আশঙ্কা করছেন তারা, যে এই কমিশন আমাদের এখানকার যে মূল্যবোধ আছে, এখানকার যে কৃষ্টি কালচার আছে, এটার বিরোধিতা তারা করতে পারে। তাদের মানবাধিকারের যে সংজ্ঞা সেটা আসলে সার্বজনীন না এবং তাদের সে সংজ্ঞা নিয়ে আপত্তি আছে। তারা মানবাধিকারের সংজ্ঞার আওতায় এমন সব বিষয়গুলোকে নর্মালাইজ করার জন্য তারা কাজ করে, যেটা আসলে এই দেশের প্রচলিত আইনেই অপরাধ। সেই বিষয়টিও একটি কারণ এখানে। আর অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত কিংবা গৃহযুদ্ধরত দেশগুলোতে সাধারণত এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে জাতিসংঘ। বাংলাদেশের মতো একটা শান্ত শিষ্ট দেশ, স্বাভাবিক একটা দেশের মধ্যে এই ধরনের কার্যক্রম চালু করাটা বাংলাদেশের জন্য অবমাননাকর। তাছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলছে, আমরা কম বেশি সেটা জানি। তো মানবাধিকারের নাম দিয়ে সেখানে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে সেটাকে ফেলার আশঙ্কা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে, পূর্ব তিমুর সহ বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ধীরে 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 ছোট ছোট ইস্যুগুলো বড় হয়ে একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ার বহু নজির রয়েছে। সেই জায়গা থেকে আসলে ওলামা একরাম এগুলোকে আপনার বিরোধিতা করে, আর এই মানবাধিকার কমিশনের অফিস খোলার বিরোধিতা তারা করছেন এবং তারা করবেন। বিধায় এটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে যে ওলামা একরাম এটার বিরোধিতা করেছে। সময়ই হয়তো বলে দিবে যে ওলামা একরামের বিরোধিতাটা কতটা যৌক্তিক এবং যথার্থ ছিল। এরপরে প্রশ্ন করেছেন, গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কি? প্রথম কথা হলো, এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরে কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে। কোনো কোনো মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরের নিউজ পর্যালোচনা করে দেখা গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি। তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ। তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটে না তা নয়, এই ধরনের ঘটনা ঘটে, অহরহ ঘটে। এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে, রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকেই যার যার অবস্থান থেকে এই
পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না। এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না। আপনার এই বছরের হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন। আগামী বছর হজ করার নিয়ত করেছি, আপনার অভিজ্ঞতার আলোকে জানাবেন কিভাবে প্রস্তুতি নিতে পারি। এবছর হজের অভিজ্ঞতা খুবই ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশ পাহাড় তো বটেই, এর বাইরেও সৌদি পাহাড় যেটা মূল, সেখানে আলহামদুলিল্লাহ এবছর হজের কার্যক্রম বেশিরভাগ মানুষের কাছেই বেশ পছন্দ হয়েছে। অন্য যে কোনো বছরের তুলনায় সেখানকার এবারের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল। আমরা আশা করব সেটাকে উত্তরোত্তর তারা বৃদ্ধি করবেন এবং তারা হজযাত্রীদের হজকে আসান এবং সহজতর করবার জন্য নানাবিধ উদ্যোগ নেবেন। এর পাশাপাশি আগামী বছর আপনি যেহেতু হজে যাওয়ার নিয়ত করেছেন, আপনাকে আমার পরামর্শ থাকবে খুব ভালো করে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন তত বেশি হজ আপনার জন্য সহজতর হবে, তত বেশি হজের ইবাদত আপনি করে আল্লাহর কাছে বেশি সবের ভাগিদার হতে পারবেন, হজকে অর্থবহ করতে পারবেন। এই জিনিসটা আমাদের অনেক হাজি সাহেবরা করেন না। সব রকমের প্রস্তুতি নেন কিন্তু হজের আগে সঠিক গাইডলাইন নেওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন সেই প্রপার প্রশিক্ষণ অনেকে নিচ্ছেন না, এটা ভুল। তো আমি আপনাকে অনুরোধ করবো সেই কাজটি করার জন্য।